একেবারে জাতীয় যে নিউজের গুরুত্ব এবং অন্যান্য ক্যাম্পাসের যে সামগ্রিক অবস্থা সেটিও কিন্তু হওয়ার সুযোগ পাচ্ছে না। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় তো বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, তো এই ধরনের নিউজগুলো না করলে দেখা যেত যে সেই নিউজ চ্যানেলে হয়তো তাদেরও নিউজগুলো আসতো। তো আমরা আমাদের জায়গা থেকে অনুরোধ করি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসুর স্বার্থে এবং সারা বাংলাদেশের ছাত্র সমাজের কণ্ঠস্বর হওয়ার স্বার্থে প্রত্যেক নিউজ মিডিয়ার উচিত নিরপেক্ষ দায়িত্ব পালন করা। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই সম্প্রতি হচ্ছে বিভিন্ন পেজের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম তারা কোনো মেইন স্ট্রিম মিডিয়া না, তাদের মানে আপনাদের কোনো প্যানেল থেকে আপনি কোনো কিছু বললে এনসিপির বহিষ্কৃত নেতা এই ট্যাগটা কারো দিয়ে দিচ্ছে, এর প্রসঙ্গে আপনার কোনো খবর আছে? দেখুন, এটি আসলে খুবই দুঃখজনক ব্যাপার যে আমি এনসিপির বহিষ্কৃত নেতা এ ধরনের ট্যাগলাইন সামনে আনা। তো এনসিপির বহিষ্কৃত নেতা বলার মাধ্যমে কিন্তু আসলে যারা শিক্ষার্থীরা আছে তাদের কাছে একটি নেগেটিভ বার্তা চলে যাচ্ছে। সেই জায়গা থেকে আমি আসলে বলতে চাই যে যারা সংবাদ মাধ্যমে কাজ করেন তাদের আরেকটু নিরপেক্ষভাবে বলা উচিত। আমার একাধিক পরিচয়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, আমি আসন্ন ডাকসুতে একজন জিএস প্রার্থী, আমার প্যানেলের নাম আছে, আপনাদের সেটিও দিতে পারেন। এনসিপি থেকে কেন বহিষ্কৃত হয়েছে সেগুলো নিয়ে আপনারা ঘাটাঘাটি করতে পারেন, এনসিপির অফিসে গিয়ে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে কেন আমাকে বহিষ্কার করা হয়েছে। সবকিছু মিলিয়ে আসলে যারা প্রার্থী হয়েছে আমাদের মতো একেবারে স্বতন্ত্র জায়গা থেকে তাদের চ্যালেঞ্জটা অনেক বেশি, কেননা মিডিয়া ফোকাস বলি কিংবা আমাদের কথাকে সামনে নেওয়া সেগুলো আসলে খুব বেশি হতে দেওয়া হচ্ছে না। হয়তো যারা আরো শক্তিশালী প্যানেল কিংবা দল সমর্থিত প্যানেল তাদের দিকেই বেশি ঝুঁকে যাচ্ছে বা ঝুঁকে নেওয়া হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের উপর আস্থা রাখতে চাই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে একটাই আস্থা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনো পর্যন্ত কোনো ভুল ডিসিশন নেয়নি। তারা যেখানেই যাক কথা বলুক, ভোটটা কিন্তু তারা যোগ্য প্রার্থীকেই দেয়। সেই জায়গা থেকে আমাদের সম্পূর্ণ আস্থা বিশ্বাস হলো শিক্ষার্থীদের উপরে, তারা ইনশাল্লাহ সঠিক সিদ্ধান্ত নেবে এবং বিগত সময় তাদের জন্য যারা কাজ করেছে তাদের পক্ষে তারা রায় দেবে। আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে সর্বশেষ আমার প্রশ্ন, সেটা হচ্ছে যে আগে আমরা দেখতাম যে ৭১কে নিয়ে অনেক কথা হতো, এখন ২৪কে নিয়ে কথা হয়। আগে হচ্ছে ৭১ বিক্রি হতো, এখন অনেকে মনে করছে যে ৭১ এবং ২৪ দুটো কি বিক্রি করা হচ্ছে, আপনি কি মনে করেন? দেখুন, বিক্রি করলে আসলে কেনে কে, এটি আসলে একটি ভুল ধারণা। আসলে এটার মাধ্যমে আমি বলি, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম এবং আমি মাহিন সরকার আজকে কথা বলছি, আজকে ডাকসু প্রার্থী হচ্ছে কিংবা আমি মিডিয়াতে আসছি, যতটুকু সবটুকুর অবদান কিন্তু এই ২৪টি কেন্দ্র করে। তার মানে আমি যখন কথা বলবো বা স্মরণ করব, আমি কিন্তু বারবার ২৪কে স্মরণ করতেই থাকবো। এখন ২৪কে আমার স্মরণ করার ক্ষেত্রে যদি কেউ বলে যে আসলে এটি সে জুলাইকে বিক্রি করছে, সেটি কিন্তু আসলে মারাত্মক অ্যালিগেশন। কারণ আমার পরিচয়ের অংশই ২৪। হ্যাঁ, এখন মনে করার পিছনে যে যৌক্তিক কারণ যতটুকু সেটি আমি বলি, সেটি হচ্ছে যে ২৪-এর গণ অভ্যুত্থানে অংশ নেওয়া অনেক ব্যক্তি বিভিন্ন সময় বিতর্কে জড়িয়েছে, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে এবং তাদের বিরুদ্ধে রাষ্ট্র কর্তৃক অনেক শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। তো আমি বলতে চাই, যতক্ষণ পর্যন্ত না এই জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী কেউ বা কারো বিরুদ্ধে কোনো দুর্নীতি কিংবা নারী ঘটিত বা অন্য কোনো যে কোনো অ্যালিগেশন না আসবে, ততক্ষণ পর্যন্ত তাকে যেন অসম্মান না করা হয়। কারণ এর পাশাপাশি ৭১ এবং ২৪ দুইটাকে বাইনারি করানোর চেষ্টা করা হচ্ছে। ৭১ এবং ২৪ তো বাইনারি না। আমরা তো বলছি যে ৭১-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আমরা তো স্লোগান দিয়েছি যে ৭১-এর হাতিয়ার গর্জে ওঠা আরেকবার। তার মানে আমাদের যারা উত্তরসূরি ছিল, আমাদের পূর্ববর্তী যারা জেনারেশন, তাদের আমরা উত্তরসূরি হয়ে এসেছি। তো সেই জায়গা থেকে আমরা তাদেরকে স্মরণ করতে চাই, তাদের ধারাবাহিকতা আমরা বজায় রাখতে চেয়েছি। এখানে যারা বাইনারি করার চেষ্টা করে, এর মাধ্যমে একটি ইতিহাসের উপর ভর করে আরেকটি ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়।